হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ জেনিথ একাডেমি। আমি শান্তনু স্যার। আজকে আবার একটা নতুন খুব ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে এলাম। তো এই ভিডিওটা বানাচ্ছি স্পেশালি যাদের সাবজেক্ট ইংলিশের জন্য তোমরা যারা এসএলএসটির ইন্টারভিউতে অ্যাপিয়ার করবে। তো ইন্টারভিউতে ল্যাঙ্গুয়েজ থেকে এটা একটা খুব কমন কোয়েশ্চেন করা হয়, সেটা হচ্ছে হু ইজ ইয়োর ফেভারিট পোয়েট। তো যখন এই প্রশ্নটা করা হবে তোমাকে একটা নাম নিতে হবে। ইট মে বি কিটস, ইট মে বি শেলি, ওয়ার্ডসওয়ার্থ, যে কোনো একটা নাম নিতে হবে। ইউ কান্ট সে আই ডোন্ট হ্যাভ এনি ফেভারিট পোয়েট। তো সমস্ত পোয়েট তো তোমার যদি ফেভারিট হয় তো প্রচুর প্রশ্ন করা হবে, তো সেক্ষেত্রে একটা নাম তোমাকে নিতে হবে। তো যার যেটা ফেভারিট পোয়েট তারা যদি নিজেদের মতো করে পড়ে থাকো ঠিক আছে, বাট যারা পড়োনি তাদের জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। কিছু ইম্পর্টেন্ট পোয়েটদের নিয়ে আমি আজকে ডিসকাস করব, তাদের পোয়েমগুলো নিয়ে ডিসকাস করবো এবং তাদের পোয়েম থেকে কিছু ইম্পর্টেন্ট কোট আছে, ইমমর্টাল কিছু লাইন্স আছে, সেগুলো নিয়ে আজকে আমি ডিসকাস করব। তো পুরো ভিডিওটা দেখবে, কিছু নোটস আমি দেবো এই ভিডিওর মধ্যে, প্লাস কিছু কথা আমি ইনফরমেশন বলবো, সেগুলো তোমরা একটু নোট ডাউন করে নেবে। আর ভিডিওটা যদি ভালো লাগে প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলোকে শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, যাতে সবাই দেখতে পায়। তো সময় নষ্ট না করে চলো আমরা শুরু করি। তো আজকের আমাদের টপিক হচ্ছে পোয়েমস অ্যান্ড পোয়েটস। তো ফার্স্ট দেখো, আমি একটু এজ ওয়াইজ বলছি যাতে তোমাদের বুঝতেও সুবিধা হয়। তো এলিজাবেথান এজ থেকে যদি জিজ্ঞেস করা হয়, জেনারেলি কোনো এজ মেনশন করে দেওয়া হয় না, কিন্তু যদি বলা হয় এলিজাবেথান এজের কোন কবিকে আপনার ভালো লাগে, তো সেক্ষেত্রে আমরা স্পেন্সারের নাম বলতে পারি। এডমন্ড স্পেন্সার খুব বিখ্যাত একজন কবি। এবং তার যদি আমরা এডমন্ড স্পেন্সারের নাম বলি তো সেক্ষেত্রে আমায় কী কী কোয়েশ্চেন করা হতে পারে। তো প্রত্যেকটা কবির ক্ষেত্রেই কিন্তু মনে রাখবে, সেটা কবি শুধু নয়, নভেলিস্ট হতে পারে, এসেইস্ট হতে পারে, প্লে রাইট হতে পারে, যেই হোক না কেন, তার এই যে জন্ম এবং মৃত্যুর যে সালটা একটু মনে রাখবে, কিংবা কোথায় জন্মেছিলেন এটা একটু মনে রাখলে ভালো হয়। নেক্সট হচ্ছে পোয়েম, কী কী কবিতা তিনি লিখেছেন। বিখ্যাত কিছু কবিতা যেমন ফেয়ারি কুইন, শেফার্ডস ক্যালেন্ডার, এপিথ্যালামিয়ন খুব বিখ্যাত। এটা একটা ওড, এবং যখনই তুমি ওড বলবে তখন ওড সম্বন্ধে হয়তো প্রশ্ন করা হতে পারে, হোয়াট ইজ অ্যান ওড। তো সেটা একটুখানি তোমরা একটা ডেফিনিশন দেখে যাবে। তো এপিথ্যালামিয়ানটা কী নিয়ে? তো দেখো, এপিথ্যালামিয়ান ইজ অ্যান ওড রিটেন বাই এডমন্ড স্পেন্সার টু হিজ ব্রাইড। ঠিক আছে, তার ওয়াইফকে অ্যাড্রেস করে লেখা হয়েছিল, যার নাম হচ্ছে এলিজাবেথ বয়েল। এটা মনে রাখতে হবে। অন দেয়ার ওয়েডিং ডে ইন 1594। তো এটা হচ্ছে অকেশন এটা লেখার, এটা মাথায় রাখবে এপিথ্যালামিয়ান, ঠিক আছে। এবং তার সনেট সিকোয়েন্স বিখ্যাত, অ্যামোরিটি, যেটা আমাদের এসএলএসটির সিলেবাসেও আছে, ওয়ান ডে আই রোট হার নেম। তো এখানে তার যে সনেট সিকোয়েন্স, এই যে অ্যামোরিটি, সেখানে 89 সনেটস আছে, রিটেন বাই এডমন্ড স্পেন্সার ইন দ্য 16th সেঞ্চুরি, ঠিক আছে। এবং এটা কী নিয়ে ডিসক্রাইব করা হচ্ছে? দ্য সাইকেল ডিসক্রাইবস হিজ কোর্টশিপ অ্যান্ড ইভেনচুয়াল ম্যারেজ টু এলিজাবেথ বয়েল। মানে এগুলো হচ্ছে লাভ পোয়েট্রি। অ্যাকচুয়ালি এই অ্যামোরিটি, ল্যাটিন ওয়ার্ড অ্যামর কথাটার মানে হচ্ছে লাভ, ঠিক আছে। লাভ সংস বা লাভ সনেটস আমরা বলতে পারি অ্যামোরিটির মানে, ঠিক আছে। তো এই নিয়েই অ্যামোরিটি সনেটস লেখা হয়েছিল, এবং এখান থেকে যেটা আমাদের আছে ওয়ান ডে আই রোট হার নেম। তো এটা থেকে কিন্তু প্রশ্ন করা হতে পারে, যেহেতু আমাদের সিলেবাসে আছে। তো থিমটা জিজ্ঞেস করতে পারে যে ওয়ান ডে আই রোট হার নেম কী বলতে চাইছে। হ্যাঁ, এই প্রশ্নগুলো একটু করে রাখবে। তার সঙ্গে একটা মজার প্রশ্ন অনেক সময় করা হয়, যে তোমাকে হয়তো প্রশ্ন করতে পারে, আচ্ছা এই যে ওয়ান ডে আই রোট হার নেম, যেখানে দুটো ফার্স্ট যে ওপেনিং দুটো লাইন আছে, হ্যাঁ, তো সেখানেই আপন দ্য স্ট্র্যান্ড অ্যান্ড কেম দ্য ওয়েভ অ্যান্ড ওয়াশড ইট অ্যাওয়ে, এরকম একটা দুটো লাইন আছে। যদি তোমাকে প্রশ্ন করেছে, বলুন তো এই যে দুটো লাইন কোন বিখ্যাত বাংলা গানে এই দুটো লাইনকে কপি করা হয়েছে? মনে রাখবে, হেমন্ত মুখোপাধ্যায় একটা খুব বিখ্যাত গান আছে, এই বালুকা বেলায় বেলায় আমি লিখেছিনু, সেই একটি সে নাম আমি লিখেছিনু, আজ সাগরের ঢেউ এসে তারে যেন মুছিয়া দিলাম। তো এই লাইনটা কিন্তু একদম এই দুটো লাইনকে কপি করা হয়েছে আর কি, ঠিক আছে। এটা এটা মনে রাখবে, জাস্ট বলে রাখলাম, অনেক সময় মজার ছলেও প্রশ্ন করা হতে পারে। আচ্ছা, এটা হলো আমাদের স্পেন্সার থেকে এইগুলো মনে রাখবে। কোয়েশ্চেন প্রচুর আছে, আমি আবার বলছি এত ডিটেলে আমি সব প্রশ্ন নিয়ে আলোচনা করছি না, কারণ এটা কোনো পরীক্ষা নয়, এটা হচ্ছে ইন্টারভিউ। তো ইন্টারভিউতে বেসিক কোয়েশ্চেনগুলোই সাধারণত জিজ্ঞেস করা হয়, ঠিক আছে। তো এবার আসি আমরা ফিলিপ সিডনি থেকে এই যে অ্যাস্ট্রোফেল এবং স্টেলা, এটা আমাদের সিলেবাস আছে, তাই আমি এটা রেখেছি এখানে। তো অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলাতে কতগুলো সনেট আছে, কতগুলো গান আছে, অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা কথার অর্থ কী, এইগুলোই কিন্তু বেসিক্যালি জিজ্ঞেস করা হয়, ঠিক আছে। অ্যাস্টার দেখো মানে স্টার, আর ফিল মানে হচ্ছে লাভার। ফিল আমরা জানি ফিলান্থ্রপিস্ট, ফিলাটেলিস্ট, হ্যাঁ, ফিলোলজিস্ট। তো এগুলোকে ফিল এগুলো হচ্ছে লাভার মানে বোঝায় আর কি। তো অ্যান্ড দ্য ল্যাটিন ওয়ার্ড স্টেলা মিনস হোয়াট?
স্টার। ঠিক আছে, তাহলে অ্যাস্ট্রোফিল ইজ দ্য স্টার লাভার অ্যান্ড স্টেলা ইজ হিজ স্টার। তার মানে এখানে অ্যাস্ট্রোফিল কাকে বলা হচ্ছে? পোয়েটকে, এবং স্টেলাকে তার বিলাভেড। এই প্রশ্নটা কিন্তু করা হতে পারে। আচ্ছা, এবার আমরা আসি নেক্সট সনেটে। যেমন বললাম স্পেন্সার মানে সনেট তো আসবেই। সনেট থেকে তো প্রশ্ন অনেক হয়, কিন্তু যে কোয়েশ্চেনগুলো খুব কমন কোয়েশ্চেন, যেমন তোমাকে এই প্রশ্নটা করতে পারে যে হু ইন্ট্রোডিউসড সনেট ইন ইংল্যান্ড। ইংল্যান্ডে সনেটকে প্রথমে কে ইন্ট্রোডিউস করেছিল বা কাদের হাত ধরে সনেট ইংল্যান্ডে এসেছিল? সেটা হচ্ছে থমাস ওয়াট এবং হেনরি হাওয়ার্ড, যাকে আমরা বলছি আর্ল অফ সারে। ঠিক আছে, এনাদের দুজনের হাত ধরেই কিন্তু সনেট ইন্ট্রোডিউস হয়েছিল ইংল্যান্ডে। ঠিক আছে, আগে তো পেট্রার্কান সনেট ছিল। এবার সনেট আসা মানেই তোমাকে সনেটের বেসিক কিছু ইনফরমেশন নিয়ে যেতে হবে, যেমন সনেট স্ট্রাকচার। বেসিক্যালি সনেট হচ্ছে 14 লাইন একটা মানে কবিতাকে বলা হয় সনেট। তো সেক্ষেত্রে যেমন অক্টেভ আছে, সেস্টেড আছে, কোয়াট্রেন আছে, কাপলেট আছে। এবার অক্টেভ কতগুলো লাইন, সেস্টেডে কতগুলো লাইন থাকে, কোয়াট্রেনে 4টে লাইন, কাপলেটে 2টো লাইন। ঠিক আছে, এবার তোমাকে প্রশ্ন করতে পারে শেক্সপিয়ারিয়ান সনেটের স্ট্রাকচারটা বলুন, এটা মনে রাখবে, কিংবা রাইম স্কিমগুলো একটু মনে রেখে যাবে। তো এই প্রশ্নগুলো কিন্তু সনেট থেকে করা হতে পারে। তো অক্টেভ আর সেস্টেডের তোমার সিগনিফিক্যান্স জিজ্ঞেস করতে পারে। এই প্রশ্নগুলো কিন্তু মনে রাখবে। বা কাপলেটের সিগনিফিক্যান্স কী, এই প্রশ্নগুলো আমাদের কিন্তু একটু মাথায় রাখতে হবে। কিংবা সনেট থেকে ধরো তোমাকে একটা এরকম প্রশ্ন করতে পারে, ওয়ান ডে আই মানে শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। এখান থেকে প্রশ্ন করতে পারে যে কাপলেটটা একটু বলুন, লাস্ট 2টো লাইন বলুন। এইগুলো একটু একটু দেখে যাবে। ঠিক আছে, বেসিক্যালি স্ট্রাকচার কিন্তু দেখে যেতে হবে সনেটের। অক্টেভ কাকে বলে, সেস্টেড কাকে বলে, এদের সিগনিফিক্যান্স কী, এইগুলো একটু দেখে যাবে। পেট্রার্কান সনেটে কী কী আছে, শেক্সপিয়ারিয়ান সনেটে কী কী আছে, সনেটের টাইপ কী কী, এই প্রশ্নগুলো একটুখানি দেখে যাবে, কারণ তোমরা মোটামুটি এগুলো সবই পড়েছো। আচ্ছা, নেক্সট এবার আসছি আমরা জন ডান। তাহলে জন ডান এই নামটা শুনলেই আমাদের আর একটা টার্ম মনে পড়ে যায়, সেটা হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েম। ঠিক আছে, তো জন ডানের ক্ষেত্রে কতগুলো কবিতা আছে, সব তো মনে রাখার দরকার নেই, অত জিজ্ঞেস করবে না, কিন্তু এই 4টে কবিতা একটু ভালো করে দেখে যাবে। গুড মরো, ক্যানোনাইজেশন, দ্য ব্লুজম আর গুড ফ্রাইডে। এই গুড মরো আর ক্যানোনাইজেশন মোটামুটি প্রায় সব ইউনিভার্সিটিতেই গ্র্যাজুয়েশন কিংবা মাস্টার্সে থাকে। এই যেমন ক্যানোনাইজেশনটা থাকে। তো অনেক সময় এই প্রশ্ন এখান থেকে প্রশ্ন করা হতে পারে যে ক্যানোনাইজেশনের থিম কী বলুন, গুড মরোতে কী থিম আছে বলুন, মানে জিস্ট বলতে পারে। কিংবা গুড মরো, এই মরো কথাটার মানে কি, গুড মরো, গুড মর্নিং কেন বলা হচ্ছে, সিগনিফিক্যান্স কি টাইটেলটার, এই যে কবিতাটার টাইটেল কেন গুড মরো বলা হয়েছে, এই প্রশ্নগুলো কিন্তু করে। খুব ডিটেলে ডেপথে প্রশ্ন জেনারেলি করবে না, আমি আবার বলছি, কারণ খুব বেশি সময় ধরে ইন্টারভিউ চলবে না। কিন্তু এই ইন্টারভিউয়ারদের মনের মধ্যে ইনস্ট্যান্ট যে প্রশ্নগুলো আসবে, এই ছোটো ছোটো প্রশ্নগুলোই কিন্তু করা হবে। তো এইগুলো কিন্তু জেনে যেতে হবে তোমাদের। তুমি যদি বলো আমার ফেভারিট পোয়েট ডান, কিন্তু তুমি এখন গুড মরো সম্বন্ধে বলতে পারলে না, এটা তো ঠিক নয়। তাই তোমাকে অন্তত একটা কবিতা ভালো করে দেখে যেতে হবে। ঠিক আছে, আর ডান স্পেলিং মনে রাখবে, এটা আমরা প্রায় ভুল করি, ডিও এনি নয়, ডাবল এনি। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে। আর এই যে বললাম মেটাফিজিক্যাল পোয়েট্রি কী, হোয়াট ইজ মেটাফিজিক্যাল পোয়েট্রি, এটা মাথায় রাখবে। এখানে আমি যেমন একটা মানে সামারি একটা বলে দিয়েছি এখানে, এটা একটু মাথায় রাখবে। মেটাফিজিক্যাল কনসিট থেকে প্রশ্ন করতে পারে, হোয়াট ইজ মেটাফিজিক্যাল কনসিট, এটা একটু দেখে রাখবে। আমি পড়ছি না, সময় নষ্ট হবে, তোমরা একটু পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা লিখে নিতে পারো। ঠিক আছে, এগুলো একটু দেখে নেবে। এবার আসছি আমরা নেক্সট, রোম্যান্টিক এজ। এটা হচ্ছে অ্যাকচুয়ালি গোল্ডেন এরা ফর পোয়েট্রি। এই সময় কিন্তু যত ভালো ভালো কবি, সব সব কবিই ভালো, কিন্তু এই সময় মানে কবিদেরই অ্যাকচুয়ালি জন্ম হয়েছে আর কি এই সময়টা, এবং ভালো ভালো কবিতা লেখা হয়েছে, মডেল পোয়েমস লেখা হয়েছে। তো এইখান থেকে প্রচুর প্রশ্ন আসে, এবং এই এজে আমাদের লিটারেচারে খুব কম মানুষই আছেন যারা এই এজের পোয়েটদের কবিতা ভালো পছন্দ করেন না। ম্যাক্সিমাম ফেভারিট আমাদের পোয়েটই কিন্তু এই রোম্যান্টিক এজ থেকেই। তো এখানে আমাদের একটু ভালো করে দেখে রাখতে হবে। যেমন রোম্যান্টিক এজের কে আমরা বলি এজ অফ রেভলিউশন। কেন রেভলিউশন বলা হয় এটা মাথায় রাখতে হবে। ফ্রেঞ্চ রেভলিউশনের যে ইম্প্যাক্ট পড়েছিল সেটা একটু মাথায়, মানে তোমাকে জিজ্ঞেস করতে পারে হোয়াট ইজ দ্য হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ রোম্যান্টিক এজ, আমরা যাকে বলছি রিটার্ন টু নেচার। কেন পোয়েটরা আবার নেচারের দিকে ইনক্লাইন্ড হলো, কেন নেচারের দিকে চলে এলো তারা, হ্যাঁ, কী মানে ড্রাইভিং ফোর্স ছিল যার জন্য এটা হলো। ঠিক আছে, এই প্রশ্নগুলো কিন্তু করতে পারে। প্রত্যেকটা এজের ক্যারেক্টারিস্টিক্সগুলো একটু দেখে যাবে। আমি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের ভিডিও বানাবার সময় কিন্তু তোমাদের বলে দিয়েছিলাম।
তো এখানে যে দুজন মানে আমরা ওল্ডেস্ট পোয়েট আমরা বলতে পারি, যে একদম শুরুর দিকে যে দুজন কবি ছিলেন, একজন হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আর একজন হচ্ছেন এইচ.টি. কোলরিজ। তো এবার ওয়ার্ডসওয়ার্থের কবিতা অনেকেরই ভালো লাগে, অনেকের কাছেই কিন্তু ওয়ার্ডসওয়ার্থ ফেভারিট পোয়েট। তো সেক্ষেত্রে ওয়ার্ডসওয়ার্থ যদি তোমরা বলো তো মনে রাখতে হবে, তো ওয়ার্ডসওয়ার্থের কিছু কবিতা, সনেট কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, এটা আমাদের স্কুলের সিলেবাসে আছে, এটা খুব ভালো করে পড়ে যাবে, এর ওপর তোমরা ডেমো দিতে পারো। প্রিলিউড আছে, টিন্টার নেবে, এটা অনার্সে ছিল। ওড ছিল, ইন্টিমেশন অফ ইমমর্টালিটি, এটা হয়তো অনেকে পড়নি। এছাড়াও ড্যাফোডিলস আছে, কিংবা সলিটারি রিপার আছে, সেগুলো তোমরা একটু দেখে যাবে, অবশ্যই ভালো করে পড়ে যাবে, এখান থেকে প্রশ্ন হতে পারে। একটা দুটো কবিতা খুব ভালো করে পড়ে যাবে এখান থেকে। আর এটাকে আমি বলছি একটু পড়ে যাবে, যেহেতু তোমাদের ডেমোর জন্য দরকার হতে পারে এবং স্কুলের সিলেবাসে আছে, তাই একটু দেখে যাবে এটা ভালো করে। ঠিক আছে, তো ওয়ার্ডসওয়ার্থ দিলে এইগুলো হতে পারে। ওয়ার্ডসওয়ার্থের বোনের নাম ডরোথি, এটা প্রশ্ন করতে পারে। আচ্ছা, এবার এখানে আসছে, আচ্ছা ওয়ার্ডসওয়ার্থ থেকে আরেকটা জিনিস মনে রাখবে, যেহেতু আমাদের এসএলএসটিতে ওয়ার্ডসওয়ার্থের অনেকগুলো কবিতা ছিল, তোমাকে কিন্তু প্রশ্ন করতে পারেন যে এসএলএসটির সিলেবাসে ওয়ার্ডসওয়ার্থে কী কী কবিতা আপনি পড়েছেন। যেমন লুসি পোয়েমস আছে, লুসি পোয়েমস কিন্তু একটু সিকোয়েন্সটা মনে রাখবে। লুসি পোয়েমের তোমাকে বললো ফার্স্ট পোয়েমটা একটু বলুন, মানে টাইটেলগুলো জিজ্ঞেস করবে আর কি, তো এগুলো একটু দেখে যাবে। আচ্ছা, ওয়ার্ডসওয়ার্থের নাম শুনলে আরেকটা নাম মানে টার্ম আমাদের মাথায় আসে, সেটা হচ্ছে লিরিক্যাল ব্যালাডস। ঠিক আছে, লিরিক্যাল ব্যালাডস পাবলিশ হয়েছিল, অবশ্যই ভালো করে যাবে 1798, এবং এটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং স্যামুয়েল টেলর কোলরিজের কোলাবোরেশন তৈরি হয়েছিল। এবং এখানে একটা জিনিস মনে রাখবে যে ইট মার্কস দ্য বিগনিং অফ দ্য ইংলিশ রোম্যান্টিক মুভমেন্ট। এই যে রোম্যান্টিক মুভমেন্টের শুরুই হয়েছিল এই লিরিক্যাল ব্যালাডসের মধ্য দিয়ে। তো এটা খুব সিগনিফিক্যান্ট কিন্তু এই জায়গাটা। আর লিরিক্যাল ব্যালাডসে কী কী কবিতা আছে, এত কবিতা মনে রাখা সম্ভব না, একটা দুটো দেখে যাবে, যেমন কোলরিজ এনশিয়েন্ট মেডিটের আছে, তারপরে ওয়ার্ডসওয়ার্থের অনেক কবিতা আছে, তো এইগুলো একটুখানি জাস্ট দেখে যাবে, দু একটা কবিতা দেখে যেতে পারলে ভালো। হয়তো প্রশ্ন করা হবে না, তবুও একটু দেখে গেলে কনফিডেন্সটা তোমাদের থাকবে যদি কোয়েশ্চেন করে। আচ্ছা, এটা হলো আমাদের ওয়ার্ডসওয়ার্থ লিরিক্যাল ব্যালাডস। এবার আসছি আমরা পিবি শেলি। পিবি শেলির ক্ষেত্রেও দেখো এই ইনফরমেশনটা একটু রেখে যাবে, অনেক সময় প্রশ্ন করা হতে পারে যে তাকে অক্সফোর্ড থেকে কেন এক্সপেল করা হয়েছিল, বার করে দেওয়া হয়েছিল কেন, কারণ তিনি প্রথমের দিকে প্যামফ্লেট লিখতেন। ঠিক আছে, ওই প্যামফ্লেট যে লিখতেন, সেখানে একটা প্যামফ্লেট ছিল তার দ্য নেসেসিটি অফ অ্যাথেইজম, এইটা লেখার জন্য তাকে কিন্তু বার করে দেওয়া হয়েছিল। তো এটা মনে রাখবে কেন অক্সফোর্ড থেকে বার করা হয়েছিল। এবার কিছু কিছু বিখ্যাত কবিতা তো এখানে আছেই, ওয়েস্টমেন, প্রমেথাস আনবাউন্ড, স্কাইলার, ক্লাউড, এই কবিতা তো মোটামুটি আমরা জানি সবাই। এই দুটো অবশ্যই ভালো করে যেতে হবে, কারণ আমাদের সিলেবাসে আছে, যেগুলো সিলেবাস আছে সেগুলো ভালো করে পড়ে যাবে, কিন্তু বারবার বলছি। সিলেবাসের বাইরেরগুলো আমরা বলতে পারি, যে এক্সকিউজ দিতে পারি যে অনেক দিন আমরা পড়িনি বা অনেক আগে পড়েছিলাম মনে নেই, কিন্তু যেগুলো আমার এসএলএসটির সিলেবাসে আছে, কিংবা কোনো কবিতা যদি 9-10-এ থাকে, এগুলো কিন্তু আমাদের ভালো করে তৈরি করে যেতে হবে, কারণ এখানে কোনো এক্সকিউজ চলবে না। আচ্ছা, এবার কিডসকে আমরা শেলিকে সাধারণত পোয়েট হিসেবেই চিনি, কিন্তু আবার শেলির একটা বিখ্যাত প্রোজ হচ্ছে দ্য ডিফেন্স অফ পোয়েট্রি। অনেক সময় প্রশ্ন করে যে কোন প্রোজ, আমরা তো পোয়েট হিসেবে চিনি, তো কী প্রোজ লিখেছিলেন, একটা এসের নাম বলুন। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা এসে, দ্য ডিফেন্স অফ পোয়েট্রি। ওকে, এটা মাথায় রাখবে, একটা নাম মনে রাখলেই হবে, আর বেশি রাখার দরকার নেই। এটা হলো। এবার এইখান থেকে আর কি প্রশ্ন হতে পারে, ওয়েস্ট উইন্ড থেকে তোমায় প্রশ্ন করতে পারে যে ওয়েস্ট উইন্ডের থিম বলুন। এই যে ডেস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার বলা হচ্ছে, কোন ইন্ডিয়ান বা কোন হিন্দু গডকে এর সঙ্গে আমরা রিলেট করতে পারি, যেমন লর্ড শিবা, ডেস্ট্রয়ার একদিকে, আবার আরেকদিকে প্রিজার্ভার, এই প্রশ্নটা করতে পারে। কিংবা স্কাইলার থেকে একটা ধরো বিখ্যাত লাইন আছে, যেমন উই লুক বিফোর অ্যান্ড আফটার অ্যান্ড পাইন ফর হোয়াট ইজ নট, আওয়ার সিনসিয়ারেস্ট লাফটার উইথ সাম পেইন ইজ ফ্রড, আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থটস। হয়তো জিজ্ঞেস করবে এটা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে, বা দুটো লাইন বলে দিয়ে বলবে বাকি লাইনগুলো একটু বলুন। এটা কিন্তু বিখ্যাত একটা স্ট্যান্ডজা, এটা খুব ভালো করে তৈরি করে যাবে স্কাইলার থেকে। বা ওপেনিং লাইনটা একটুখানি জিজ্ঞেস করতে পারে, যে হেইল টু দি ব্লাইট স্পিরিট, তো তোমাকে বলতে হতে পারে যে ওপেনিং লাইনটা বলুন। যে কবিতাটা ভালো, মানে তুমি ঠিক ডিসাইড করবে যে এই কবির সম্বন্ধে আমি বলবো, তার অন্তত দুটো কবিতা খুব ভালো করে পড়ে যাবে এবং ওপেনিং লাইনগুলো খুব ভালো করে দেখে যাবে। ঠিক আছে, কারণ ইন্টারভিউর কোনো সিলেবাস হয় না, ওনাদের যেটা মাথায় আসবে, ইচ্ছা হবে, সেটাই কিন্তু জিজ্ঞেস করবে। তো বেসিক জিনিসগুলো একটুখানি দেখে গেলে ভালো হয়, সব কবিতা পড়ে দেখাটা এই মুহূর্তে সম্ভব না। চলো নেক্সট আসি আমরা কিডসে। জন কিডস, মানে এই এজের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার পোয়েট।
পোয়েটস। তো এখানে দেখো জন কিটসের থেকে আমাদের যে প্রশ্ন করা হতে পারে যে কী কী কবিতা লিখেছিলেন, যেমন এন্ডাইমিয়ন বিখ্যাত কবিতা, হাইপেরিয়ন বা ওডস, কিটসের ওডস খুব বিখ্যাত। এই যে 5টা ওডস আছে ভালো করে মনে রাখতে হবে। যেমন লাস্ট, এটা হচ্ছে লাস্ট ওড কিটসের, ঠিক আছে? এরপরে উনি মারা যান। তো মোস্ট প্রবাবলি ফার্স্ট ওড ওড টু সাইকি হবে মোস্ট প্রবাবলি। আচ্ছা, এখান থেকে এবার কী প্রশ্ন হতে পারে, ওড কাকে বলে আমি আগেই বলেছি, এটা একটু দেখে যাবে। ওড টু আ নাইটিঙ্গেল আর অটম, এই দুটো কিন্তু আমাদের সিলেবাসে আছে, তাই খুব ভালো করে দেখতে হবে। ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাসে মোস্ট প্রবাবলি গ্রেশিয়ান আর্ন আছে, তবু একবার দেখে নেবে। বা যদি বর্ধমান ইউনিভার্সিটিতে থাকে, যার যে ইউনিভার্সিটিতে আছে পারলে একবার দেখে নেবে। কিন্তু এই দুটো অবশ্যই দেখতে হবে, কারণ আমাদের এসএলএসটির সিলেবাসে আছে 19, 11, 12 দুটোতেই। তো এটাকে মিস করা যাবে না। এবার এই ওড টু নাইটিঙ্গেল থেকে বা অটম থেকে কী কী প্রশ্ন করা হতে পারে। তোমাকে প্রশ্ন করা হতে পারে যে নাইটিঙ্গেলের টোটাল কটা স্ট্যান্ডা আছে। নাইটিঙ্গেল 8টা স্ট্যান্ডা। আচ্ছা, অটমের সঙ্গে নাইটিঙ্গেলের যে স্ট্যান্ডার লাইনের ডিফারেন্স কী আছে মনে রাখবে। এই যে ওডগুলো আছে না কিডসের, ম্যাক্সিমাম ওডে কিন্তু আমাদের 10টা করে লাইন আছে এক একটা স্ট্যান্ডাতে, কিন্তু অটমে 11টা করে লাইন আছে প্রত্যেক স্ট্যান্ডাতে। এটা একটা ডিফারেন্স। তারপরে তো তোমাকে জিজ্ঞেস করতে পারে অটমকে কবি কীভাবে পার্সোনিফাই করেছেন, কখনো ওয়াইন ব্রিওয়ার কিংবা গ্লিনার, রিপার, ঠিক আছে? এই যে ডিফারেন্ট টাইপের তাকে পার্সোনিফাই করা হয়েছে, ক্যারেক্টার হিসেবে দেখা হয়েছে। তো সেই প্রশ্নগুলো কিন্তু করা হতে পারে। নাইটিঙ্গেলের ওপেনিং লাইন খুব ভালো করে মনে রাখবে, যেমন মাই হার্ট এক্স, এখানে ACHE এটার মানে কি, আর পেন, এই দুটোর মধ্যে ডিফারেন্স কী, ঠিক আছে? সাধারণত দেখবে আমরা এক্সটার্নাল হলে পেন বলি, ইন্টারনাল হলে এক বলি, টুথ এক, স্টমাক এক, হ্যাঁ, তারপরে হেড এক। হ্যাঁ, তো এইটা একটা ডিফারেন্স অনেক সময় জিজ্ঞেস করে। তাছাড়াও এখানে যেমন বাকাজ কে ছিল, কিংবা ড্রায়াড কে, এই যে ডিফারেন্সগুলো। কিংবা তোমাকে ধরো প্রশ্ন করতে পারে যে অটোমেট সেই সং, তার সঙ্গে স্প্রিংয়ের সঙের মধ্যে ডিফারেন্সটা কী। এই প্রশ্নগুলো কিন্তু করা হতে পারে, তাই এগুলো একটু ভালো করে দেখে যাবে। আর একটা কমন কোয়েশ্চেন হয়, সেটা হচ্ছে কিডসের পোয়েট্রি, মানে তোমাকে কোয়েশ্চেন করতে পারে যে ইউ হ্যাভ রেড বোথ কিডস অ্যান্ড শেলি, সো কী কী ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে ডিফারেন্স তুমি দেখেছো আর কি, মানে কিডসের কবিতার সঙ্গে শেলির কবিতার বেসিক ডিফারেন্সটা কী। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু করা হতে পারে। যেমন তুমি কিডস ইমাজিনেশনের হেল্প নিয়ে ম্যাক্সিমাম টাইম আমরা কি দেখছি যে এসকেপ করার চেষ্টা করছেন এই মান্ডান ওয়ার্ল্ড থেকে, কিন্তু শেলি কী করছেন, তিনি এই ওয়ার্ল্ডে থেকেই কিন্তু রিফর্ম করার চেষ্টা করছেন ওয়ার্ল্ডটাকে, মানে এই জন্য ওনাকে একটা রেভলিউশনারি পোয়েট বলা হয়। তো একটা বিপ্লবের যে একটা ব্যাপার আছে আর কি তার কবিতাগুলোর মধ্যে, তিনি সমাজটাকে পরিবর্তন করার চেষ্টা করছেন এখানে থেকেই, পালিয়ে গিয়ে নয়। তো এই যে বেসিক ডিফারেন্সগুলো, এগুলো একটুখানি দেখে যাবে, অনেক সময় কনসেপচুয়াল কোয়েশ্চেন হিসেবে করা হয়। আচ্ছা, এগুলো তো হয়ে গেল কিডস। আচ্ছা, আর একটা প্রশ্ন কী হবে, রোম্যান্টিক এজ থেকে বা ইন জেনারেল বলা হতে পারে যে এমন 3টে কবির নাম বলুন যারা খুব কম বয়সে মারা গেছেন। কিডস, শেলি, বায়রন, এনারা খুব কম বয়সে মারা গেছেন। কে কত বছর বয়সে মারা গেছে এটা একটুখানি মনে রাখবে, এজ ক্যালকুলেট করলেই তোমরা বুঝতে পারবে। আচ্ছা, এবার আসবো আমরা ভিক্টোরিয়ান এজ। তো ভিক্টোরিয়ান এজে ড্রামা কিন্তু খুব বিখ্যাত। তাছাড়াও এখানে কিন্তু কবি হিসেবে আমরা ব্রাউনিংকে পাচ্ছি, টেনিসনকে পাচ্ছি। এই দুটো কিন্তু খুব বিখ্যাত কবি, ঠিক আছে? আচ্ছা, ব্রাউনিংয়ের নাম শুনলেই যেটা আমাদের মাথায় প্রথমে যে টার্মটা আসে, দ্যাট ইজ ড্রামাটিক মোনোলগ। এবং ড্রামাটিক মোনোলগ কি সেটা আমি একটা ডেমো ক্লাসই তোমাদের বলেছি মাই লাস্ট ডাচেস পড়াতে গিয়ে। তো ড্রামাটিক মোনোলগ খুব ভালো করে মনে রাখবে, অ্যান্ড হি ওয়াজ আ মাস্টার অফ ইট। তো কী কী কবিতা, যেমন পলাইন বা মাই লাস্ট ডাচেস, পরফেরিয়াস লাভার, লাস্ট রাইড টুগেদার, লস্ট মিস্ট্রেস, এগুলো খুব কমন কবিতা, মানে খুব ফেমাস কবিতা আর কি। তো এখানের মধ্যে লাস্ট রাইড টুগেদার আর মাই লাস্ট ডাচেস, এই দুটো খুব ভালো করে পড়ে যেতে হবে। কেন? কারণ এই দুটো আমাদের সিলেবাসে আছে, ঠিক আছে? এইটা কিন্তু খুব ভালো করে পড়ে যেতে হবে। আর একটা প্রশ্ন যেটা করা হয় কনসেপচুয়াল কোয়েশ্চেন, যে এই যে পরফেরিয়াস লাভার আর লাস্ট রাইড টুগেদার, সাইকোলজিক্যাল দুটো স্টাডি আর কি, অ্যানালিসিস পোয়েটের, দুটোর ক্ষেত্রেই আমরা দেখছি লাভার কিন্তু দু রকমভাবে রিয়্যাক্ট করছে। লাভকে ইটার্নাল করার জন্য, তাদের ভালোবাসাকে ইটার্নাল করার জন্য দু রকমভাবে তারা রিয়্যাক্ট করছে। লাস্ট রাইড টুগেদার আমরা কি দেখছি যে লাভার রিজেক্টেড হয়েছে বিলাভেডের দ্বারা, কিন্তু লাভার কি চাইছে, লাভার কিন্তু এখানে ভায়োলেন্ট হচ্ছে না, লাভার কি চাইছে যে বিলাভেডের সঙ্গে একটা লাস্ট রাইড করতে। দ্য লাভার ওয়ান্টস টু হ্যাভ আ লাস্ট রাইড টুগেদার উইথ দ্য বিলাভেড। কেন? টু মেক দ্য মোমেন্ট ইমমর্টাল।
এটাতেই তার স্যাটিসফ্যাকশন। পরফেরিয়াস লাভারে ঠিক উল্টো হচ্ছে, পরফেরিয়াস লাভারে কিন্তু ওই মোমেন্টটাকে ইটার্নাল করার জন্য লাভার বিলাভারকে মেরে ফেলছে। তো দুটো যে ডিফারেন্ট সাইকোলজি আমরা দেখতে পাচ্ছি, তো এটা অনেক সময় কিন্তু এই প্রশ্নটা করা হয়, তো এটা একটুখানি দেখে যাবে, ঠিক আছে? তো এগুলো হলো আমাদের রবার্ট ব্রাউনিং। ভিক্টোরিয়ান এজ থেকে একটা পোয়েটই মনে রাখবে, বাট তোমাদের যদি মনে হয় যে টেনিসন বলবো তো তোমরা একটুখানি ইনফরমেশন নিয়ে নেবে, কারণ আমি সব পোয়েট নিয়ে বলবো না, আগেই বলেছি, কারণ অনেক লেন্দি হয়ে যাবে ভিডিওটা। এবার আসছি আমরা, আচ্ছা, এখানে একটা নাম দেখো, এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং। এই নামটা এখানে আমি কেন টেনিসন না দিয়ে এটা আনলাম এলিজাবেথান পিরিয়ড থেকে, এটা আমি একটু বলে দিই। এখানে এই এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং কিন্তু তোমরা সবাই জানো রবার্ট ব্রাউনিংয়ের ওয়াইফ। তো এখানে একটা প্রশ্ন হতে পারে যে এমন একটা রাইটারের নাম বলুন যার ওয়াইফও কিন্তু একজন রাইটার, ঠিক আছে, বিখ্যাত লেখক। তো এটা কিন্তু প্রশ্ন হতে পারে। তো সেই জন্য এই এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং সম্বন্ধে বেসিক দু একটা ইনফরমেশন মনে রাখলেই হবে। কিন্তু ওই এলিজাবেথান পিরিয়ডে কিন্তু এলিজাবেথ ব্যারেট ব্রাউনিংয়ের পপুলারিটি রবার্ট ব্রাউনিংয়ের থেকে বেশিই ছিল। তো এনার যে পোয়েমগুলো, প্রমিথিয়াস বাউন্ড আছে, আনবাউন্ড ছিল শেলির, এখানে বাউন্ড। তারপরে এই একটা সেরাফিম অ্যাম আদার পোয়েমস, সনেট ফ্রম দ্য পর্তুগিজ, এই তিনটে পোয়েম একটু দেখে যাবে, পড়ার দরকার নেই অত ডিটেলে, জাস্ট তিনটে পোয়েমের নামগুলো একটু মনে রাখবে ব্যাস, ঠিক আছে? সময় থাকলে পড়তে পারলে খুব ভালো। আচ্ছা, এটা হয়ে গেল এলিজাবেথান পিরিয়ড। এবার দেখো মডার্ন এজে যদি আমরা আসি, যে সমস্ত কবিদের হাত ধরে মানে মডার্ন পোয়েট্রি শুরু হয়েছিল আর কি, তার মধ্যে একজন হচ্ছেন ডব্লিউ.বি. ইয়েটস, আর একজন হচ্ছেন টি.এস. এলিয়ট। তো টি.এস. এলিয়টকে আমি বলবো একটু অ্যাভয়েড করতে, কারণ ওনার কবিতাগুলোকে জাস্টিফাই করা বা এক্সপ্লেন করাটা খুব ডিফিকাল্ট ব্যাপার, অনেক রকম কঠিন কঠিন প্রশ্ন হতে পারে। আমি কাউকে ডিসকারেজ করছি না, যদি কারোর সত্যি ভালো লেগে থাকে, কেউ কারোর যদি মানে জানা থাকে সব কিছু, তারা অবশ্যই বলতে পারবে, এটা আমি বলছি না, ঠিক আছে? কিন্তু কম্পারেটিভলি ইয়েটসের কবিতাগুলো সহজ। আচ্ছা, এবার দেখো এখান থেকে কি প্রশ্ন হতে পারে আমি একটু বলে দিই। যেমন ধরো ইয়েটসের কী কী কবিতা একটু দু একটা মনে রাখবে। এই যে দ্য উইন্ড অ্যামং দ্য রিডস, শ্যাডোই ওয়াটার, এইটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই কবিতাটা একটু মনে রাখবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন কিন্তু ইয়েটস থেকে হয় যে ইয়েটস কিন্তু মনে রাখবে যে গীতাঞ্জলির যে ইংলিশ ট্রান্সলেশন ছিল আর কি, তার প্রিফেসটা কিন্তু ইয়েটস লিখেছিলেন, না? এটা একটু মাথায় রাখবে, ডব্লিউ.বি. ইয়েটস লিখেছিলেন। আচ্ছা, নেক্সট আসছি আমরা, এখান থেকে আরেকটা প্রশ্ন বলে দিই, সেটা হচ্ছে তোমার ওয়াইল্ড সোয়ানস অ্যাট কুল, এই যে কবিতাটা ছিল, এটা ভালো করে পড়ে যাবে, সিলেবাসে আমাদের ছিল। তো এখান থেকে বিভিন্ন রকম প্রশ্ন করা হলে মানে করা হতে পারে আর কি, তো এটা একটু ভালো করে দেখে যাবে। আচ্ছা, মডার্ন পোয়েটদের মধ্যে আমাদের যারা ইন্ডিয়ান পোয়েট আছেন, তাদের থেকেও কিন্তু অনেক সময় প্রশ্ন করা হয় যে আপনার ইন্ডিয়ান কোন পোয়েটকে ভালো লাগে, যারা ইংলিশে লিখছে, সেটা পোয়েটও হতে পারে, সেটা নভেলিস্টও হতে পারে। তো আমি যেহেতু আজকে পোয়েট নিয়ে বলছি, তো আমি পোয়েটটাকেই রাখছি, অন্য কোনো নিয়ে কিছু ডিসকাস করছি না। তো কমলা দাস খুব বিখ্যাত একজন কবি, এবং তার সবথেকে মানে বাইলিঙ্গুয়াল রাইটার ছিলেন তিনি, মাদার টাঙে লিখেছিলেন মালায়ালম আর ইংলিশে লিখতেন, ঠিক আছে? এইটা খুব ভালো করে মনে রাখবে, ওনার একটা পেট নাম আছে মাধবীকুট্টি, যেটা জিকেরও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো ওনার পেন নেম কি? মাধবীকুট্টি। এটা কিন্তু এমনিও প্রশ্ন করা হয় অনেক সময়। তো ওনার লেখাগুলো অ্যান ইন্ট্রোডাকশন, বিখ্যাত একটা কবিতা, কালজয়ী কবিতা, সামার ইন ক্যালকাটা, হট নুন ইন মালাবার, এই যে কবিতাগুলো আছে, এটা মোস্ট প্রবলি সিবিএসসির কোনো একটা ক্লাসে আছে, মাই মাদার 636, এটা মনে হয় 12-এ আছে মনে হয়। তো এগুলো একটু দেখে নেবে কবিতাগুলো, মানে দেখে নেবে বলতে তো ডিটেলে সব পড়ার দরকার নেই, যদি সময় থাকে একটা কবিতা একটু পড়ে যেতে পারো, মানে মূল বিষয়টা একটু পড়ে যেতে পারো। তো কমলা দাস থেকে এই প্রশ্নগুলো মোটামুটি তোমাকে করতে পারেন, ঠিক আছে? এইটা খুব ইম্পর্টেন্ট, পেন নেম কী ছিল। আচ্ছা, এবার আসি আমরা নেক্সট। আচ্ছা, এখানে দেখো আমি অমিতাভ ঘোষের নামটা ইনক্লুড করেছি এই জন্য যে রিসেন্টলি 2025-এ যে নোবেল প্রাইজ ডিস্ট্রিবিউট করা হলো, সেখানে কিন্তু তোমরা জানো কে নোবেল প্রাইজটা পেয়েছে, হাঙ্গেরিয়ান একজন রাইটার, ঠিক আছে? তো তার ক্ষেত্রে মানে লাসলো সামথিং একটা নাম ছিল না, ক্রাস না হোরকাই বলে একটা নাম ছিল, খুব ডিফিকাল্ট একটা প্রোনাউন্সিয়েশন। তো
তো যাই হোক, তো হাঙ্গেরিয়ান রাইটার একজন পেয়েছেন, কিন্তু অমিতাভ ঘোষ মানে নমিনেশনে ছিলেন এবং তার পজিশনটা কিন্তু ভালোই র্যাঙ্কিং ছিল আর কি, আলটিমেটলি পাননি। এবার এখান থেকে একটা প্রশ্ন হয়, পেপারেও কিন্তু বেরিয়েছিল, যে যদি উনি নভেলটা পেতেন তাহলে কত নম্বর ইন্ডিয়ান হতেন। সালমান রুশদি আর অমিতাভ ঘোষ দুজনেরই নাম ছিল লিস্টে। তো তুমি দুজনের মধ্যে একজনও যদি কেউ পেতেন, হি উইল বি দ্য সেকেন্ড ইন্ডিয়ান টু উইন দ্য নোবেল প্রাইজ। কারণ আগে লিটারেচারে, মানে অন্য সাবজেক্টে বলছি না, আমি লিটারেচারের কথা বলছি, লিটারেচারে কিন্তু এর আগে পেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, তো লিটারেচারে তারপর আর কোনো নোবেল নেই। যদি অমিতাভ ঘোষ বা কেউ পেতেন, মানে তাহলে তিনি কিন্তু সেকেন্ড ইন্ডিয়ান হতেন। তো যেহেতু ওনার নাম এখানে আসছে, তো সেই জন্য কিন্তু অমিতাভ ঘোষ থেকে দু একটি ইনফরমেশন জেনে যাওয়াটা ভালো। মানে অনেক বিখ্যাত লেখা আছে, তার মধ্যে এই কয়েকটা লেখা, যেমন শ্যাডো লাইন খুব বিখ্যাত, হাংরি টাইডও খুব বিখ্যাত, এইগুলো একটুখানি জাস্ট তোমরা দেখে যাবে, ঠিক আছে। একটা একটু জাস্ট থিমটা দেখে যেতে পারলে ভালো হয়, বা এমনি প্রশ্ন করতে পারো ওনার দুটো লেখার নাম বলুন। তো এইগুলো একটুখানি দেখে যাবে। তো এইগুলো হচ্ছে আমাদের পোয়েট রিলেটেড কিছু ইনফরমেশন। আমি অমিতাভ ঘোষকে কিন্তু অ্যাজ আ পোয়েট রাখিনি, আমি রেখেছি শুধুমাত্র এই নভেলের যেহেতু তার নমিনেশন ছিল সেই জন্য কিন্তু আমি রেখেছি। তো এটা একটুখানি দেখে যাবে। আর এবার আসি আমরা কিছু ইম্পর্টেন্ট কোটেশনে, মানে কিছু মানে ইমমর্টাল লাইন্স আছে যেগুলো থেকে কিন্তু প্রশ্ন করা হয় খুব, এইগুলো আমাদের একটুখানি জেনে নিতে হবে, ঠিক আছে। যেমন প্রথমে আসি আমরা ওয়ার্ডসওয়ার্থ। ওয়ার্ডসওয়ার্থ পোয়েট্রি সম্বন্ধে কী বলেছেন, খুব বিখ্যাত লাইন, যারা লিটারেচার নিয়ে পড়াশোনা করেছে হার্ডলি কেউ আছে এরকম যে এই লাইনটা শোনেনি, যে পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। ঠিক আছে, তো এই লাইনটা কে বলেছে এই প্রশ্ন করতে পারে, আবার এটাও জিজ্ঞেস করতে পারে ওয়ার্ডসওয়ার্থ পোয়েট্রি নিয়ে কী বলেছেন, এটা মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট লাইন। ডেফোডিলসের বিখ্যাত লাইন, আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ আ ক্লাউড, এটা হয়। বা থাউজেন্ডস অফ ডেফোডিলস আই স অ্যাট এ গ্লান্স, এরকম একটা এই লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে। বা এর ফিগার অফ স্পিচ, পোয়েটিক ডিভাইস জানতে চায় অনেক সময়, যেটা কি বোঝাচ্ছে থাউজেন্ডস অফ ডেফোডিলস, মানে এটা কি অ্যাকচুয়ালি একটা হাইপারবোল, ঠিক আছে। আচ্ছা, খুব বিখ্যাত লাইন, আমরা প্রায় ইউজ করি, দ্য চাইল্ড ইজ ফাদার অফ দ্য ম্যান, এটা মাই হার্ট লিভস আপ, এটা থেকে নেওয়া হয়েছে। এবং এটা অ্যাকচুয়ালি এটা এপিগ্রাম বা মেটাফোর দুটোই বলা হয়ে থাকে। এই তিনটে লাইন ওয়ার্ডসওয়ার্থ থেকে খুব ভালো করে মনে রাখবে। লাইন প্রচুর আছে কিন্তু এগুলো মানে মোস্ট পপুলার লাইন। আচ্ছা, নেক্সট আসছি আমরা জন কিটসের। কিটসও পোয়েট্রি নিয়ে একটা খুব বিখ্যাত কথা বলেছেন, যে ইফ পোয়েট্রি কামস নট অ্যাজ ন্যাচারালি অ্যাজ দ্য লিভস অ্যাজ আ ট্রি টু আ ট্রি, সরি, ইট হ্যাড বেটার নট কাম এট অল। কবিতা যদি মন থেকে না আসে, যেমন গাছের পাতা খুব স্পন্টেনিয়াসলি বেরোয়, জোর করার দরকার হয় না, সেরকম যদি মন থেকে কবিতা না আসে, কবিতা লিখতে গেলে যদি জোর করে আমাদের লিখতে হয়, ভাবতে হয়, দেন এটাকে না লেখাই ভালো। ঠিক আছে, বিখ্যাত একটা কথা। আচ্ছা, আ থিঙ্ক অফ বিউটি ইজ আ জয় ফর এভার, কালজয়ী একটা লাইন, কোথা থেকে নেওয়া হচ্ছে, এন্ডাইমিয়ন থেকে, এবং এন্ডাইমিয়নের ওপেনিং লাইন হচ্ছে এটা। এই প্রশ্নটা কিন্তু খুব আসে। বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, ওড অন আ গ্রেশিয়ান আর্ন থেকে নেওয়া হচ্ছে, এটা প্যারাডক্স বলছি আমরা, ঠিক আছে। আচ্ছা, এই একটা লাইন, আচ্ছা, নাও মোর দ্যান এভার সিমস ইট রিচ টু ডাই, এটা নাইটিঙ্গেল থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে, এটা নাইটিঙ্গেলের বিখ্যাত লাইন। তো এই প্রশ্নটা অনেক সময় করে, কেন কবি মরতে চাইছেন। চলো নেক্সট, এবার দেখি আমরা শেলির এখানে কিছু বিখ্যাত লাইন আছে, এইগুলো একটুখানি দেখে যাবে। আমি পাশে কবিতার নামগুলো একটু লিখে দিয়েছি, এগুলো একটু লাইনগুলো দেখে নেবে তোমরা, এতে তো আর বোঝাবার কিছু নেই। আর এই লাইনটা অবশ্যই ভালো করে মনে রাখবে, ঠিক আছে। আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থটস, টু আ স্কাইলার থেকে নেওয়া। আচ্ছা, তো এই ছিল আজকের ভিডিওর কন্টেন্ট, মানে পোয়েট এবং পোয়েমস নিয়ে আমার যেগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম, তোমাদের বললাম। আশা করি এগুলো ভালো করে দেখে গেলে তোমাদের হেল্প হবে ইন্টারভিউতে। কিন্তু আবার বলছি, অনেকেই কমেন্ট করছো স্যার এটা পড়লেই হয়ে যাবে। লিটারেচার একটা সমুদ্র, যেটাকে এক মাসের মধ্যে পড়ে শেষ করা বা জল তুলে নেওয়ার মতো, এটা এটা আমাদের সেই ক্ষমতা নেই, তো সম্ভব নয়। তো কিন্তু এক মাসের মধ্যে আমায় কিছু তৈরি করে যেতে হবে, তার জন্যই আমি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট লাইন, সেগুলো হয়তো অনেকের মনে হতে পারে স্যার এটা স্কিপ করে কেন গেলেন, ওটা কেন করলেন না। তো এই জন্যই আমি তোমাদের আগে থেকে বলে দিলাম যে আমি জিস্ট করে দিয়েছি, কারণ এত কম সময়ে এর থেকে বেশি পড়ে মনে রাখাটা সম্ভব না। শুধু তো আর কবিতা পড়লে হবে না, আরও অনেক কিছু পড়ার আছে। আচ্ছা, আর একটা প্রশ্ন অনেকের মনে জাগতে পারে যে স্যার আপনি কেন এখানে শেক্সপিয়ারকে রাখলেন না, এত কবির নাম বললেন, অথচ শেক্সপিয়ার কোথায় গেল, এটা তো ঠিক নয়, এটা তো উচিত নয়।
তো তাদের জন্য আমি বলে দিই, শেক্সপিয়ার তো নিজেই একটা ইনস্টিটিউশন, তো ওনাকে ওই একটা দুটো লাইনের মধ্যে তো লেখা সম্ভব নয়। তো এই জন্য আমি শেক্সপিয়ারের ক্ষেত্রে আমি যেটা করবো, একটা সেপারেট ভিডিও বানাবো যেখানে ওনার সনেটস, ওনার প্লে, ঠিক আছে, এই সমস্ত কিছুই থাকবে ওখানে, একটা সেপারেট ভিডিও বানাবো আমি। এর মধ্যে শেক্সপিয়ারকে যদি আমি রাখতে চাই তাহলে ভিডিও অনেক লেন্দি হবে। তো সেই জন্য আমি ওটাকে পরে নিয়ে ওটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। আজকে আমি জাস্ট পোয়েটগুলো নিয়ে একটু দেখালাম, তোমরা একটু দেখে নেবে। আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই আবার বলছি একটু শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট বক্সে একটু হাইপ দিয়ে দেবে, তাহলে পয়েন্টস বাড়লে ভিডিওটা সবার কাছে পৌঁছাবে। তো আজকের জন্য এটুকুই। নেক্সট ভিডিওতে আবার নতুন একটা কিছু টপিক নিয়ে আলোচনা করা হবে। আর যদি কোনো জায়গায় কোনো এরার থেকে থাকে আমার বোঝাতে গিয়ে, কিংবা কোনো প্রিন্টিং মিস্টেক থাকে, সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আমি কমেন্টে পিন করে দেবো সেটার কারেকশন করে, ঠিক আছে। তো আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আর একটা ভিডিও নিয়ে।